নমস্কার, আমি অর্ণব। তো হলো কি, শিবরামবাবুর পাড়ার এক শিক্ষিকা ছুটিতে বাড়ি যাচ্ছেন। তিনি লেখকের কাছে এলেন এক অদ্ভুত আবদার নিয়ে। না তাকে পাইপ পেয়ে উপরে উঠে তার 3 তলার ঘরে ঢুকতে হবে। লেখক তো আকাশ থেকে পড়লেন। তা শুধু কি আকাশই যথেষ্ট, নাকি বেচারা লেখককে এবার পাইপ থেকেও পড়তে হবে? তিনি কি দিদিমণির এই অদ্ভুত আবদার সত্যিই কানে তুলবেন? আসুন শুনে নি শিবরামবাবু কি করেছিলেন শেষ পর্যন্ত সেদিন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শিবরাম চক্রবর্তীর গল্প সমস্যার চূড়ান্ত। সকালবেলায় বিছানা ছেড়েই হাত মুখো ধুইনি, অসমাপ্ত উপন্যাসটার উপসংহারে উঠে পড়ে লেগেছি। প্লট কথাটার অর্থের মধ্যেই না একটা কেমন চক্রান্ত আছে। উবে যাওয়ার, উধাও হওয়ার, অপর কারোর খপ্পরে পড়ে খোয়া যাওয়ার ইঙ্গিত উচ্ছ রয়েছে যেন। যদি সময় মতো আগে গিয়ে বাগিয়ে না রাখো, তাহলে চট করে তিনি সটকে পড়েছেন কোনো দিকে। অতএব বিছানা ছেড়ে প্লটের উপরেই হুমড়ি খেয়ে পড়েছি। এমন সময়ে হাফ প্যান্ট পরা একজন হুড়মুড় করে টেবিলের কাছে এসে হাজির। মিস আইভি আপনাকে ডেকে নিয়ে যেতে বললেন, শুনছেন মশাই? শুনতে না শুনতেই ফ্রক পরা আরেকজন ঢুকে পড়ে ঘরের মধ্যে। আইভি দিদি একবারটি ডাকছেন আপনাকে। মিস আইভি আমার ক্ষুদ্রকায় পাড়াপড়শিদের মধ্যে অন্যতম নন, দস্তুর মতো একজন শিক্ষয়িত্রী। এই বছরে কলেজ থেকে বেরিয়ে একটা মেয়ে স্কুলে ঢুকেছেন, আর বাসা নিয়েছেন আমাদের পাড়ার, এমনকি আমারই পাশের বাড়ি মেয়েদের বোর্ডিংয়ে। কাজেই ডাক পেয়ে উঠতেই হলো। প্লট উবে যায় যাক, ওকে তো আর উপেক্ষা করা যায় না। তাছাড়া মাস্টারদের প্রতি না আমার চিরকালেরই ভীতি, তা সে মেয়ে মাস্টারই হোক কি ছেলে মাস্টারই হোক। নাম শুনলেই আমি কেমন যেন কাট কাট হয়ে যাই, কেমন ঘাবড়ে যাই ভয়ানক। ওই জন্যই বোধহয় আর এই জন্মে স্কুল কলেজে চৌকার ডিঙোনো হলো না আমার। কি আর করা যাবে, ইংরেজি আর অঙ্ক, ইতিহাস আর ভূগোল সবেতেই আমি কাঁচা। বিশেষ করে ওই ওই অঙ্কটায় তো বেধড়ক। আর এই বাংলাতেই কি খুব সুবিধে করতে পেরেছি? আমার তো মনে হয় না। অতএব ভয়ে ভয়ে উঠে পড়ি। কি জানি এক্ষুনি যদি আইভি দিদি এসে পড়ে আমার বানান ভুল কাটাকুটি করতে শুরু করেন, আমাকে মার্জনা না করে আমার লেখার পরিমার্জনায় লেগে যান, ভাষাকে আরও সাধু আরও সুস্বাদু করতে সচেষ্ট হন, অসমাপ্ত গল্পে রাগাবস্তলা শুধরে দেন সব, তাহলেই তো গিয়েছি, হয়ে গেছে আমার। না, আমার ঘরে অবশ্যই বেঞ্চি নেই, কিন্তু তাতেই বা ভরসা কি? টেবিল তো রয়েছে। আর ওই ছোট্ট টেবিলের ওপরে এই ভারী বয়সে আমি আবার যদি দণ্ডায়মান, না না, কিছুতেই নয়। ভালো করে ভাবতে না ভাবতেই ঊর্ধ্বশ্বাসে উধাও হয়ে গেছি। এই যে মিস সেন, আমাকে ডেকেছেন? রুদ্ধশ্বাসে গিয়ে বলি। শ্রীমতী আইভি বললেন, হ্যাঁ একটু ডেকেছিলাম, আপনি হন্তদন্ত হয়ে এসেছেন দেখছি। হ্যাঁ, চলে যাচ্ছে কিনা আজ, আমার ভ্যাকেশনের ছুটি হয়ে গেল। বোর্ডিংয়ের সব মেয়েরাই চলে গেছে, কালই বাড়ি চলে গেছে সব। আমিও চেঞ্জে যাচ্ছি ছুটিতে। ও ও তাই নাকি? তা তো বেশ কথা। এর বেশি কি বলবো? ছুটি হয়েছে তো আমার কি, আমাকে বৃথা ছোটাছুটি করানো কেন? এই সকালে এমন উদ্বাস্তু করে এইভাবে আমার গল্পের কবল থেকে সবলে ছিন্ন করে এনে উদ্বাস্তু করা, সামার ভ্যাকেশনের সঙ্গে আমার কি সম্পর্ক? বিন্দু বিসর্গও আমি ঠাউরে উঠতে পারি না। চেঞ্জে যাচ্ছে কিনা আসলে, আমতা আমতা করে বলতে শুরু করেন উনি। দেখুন, বাধা দিয়ে আমি বলি, কলকাতা ছেড়ে কোথাও এখন এক পা যাওয়া আমার পক্ষে সম্ভব নয় জানেন। সব কথা খুলেই বলছি আপনাকে, চেঞ্জে যেতে একদমই ভালো লাগে না আমার। নড়াচড়ার কথা ভাবতে গেলেই কেমন যেন জ্বর এসে যায় আমার। আমাকে যদি 1 তলা থেকে 2 তলায় চেঞ্জে পাঠান, তাহলেই আমি মারা পড়বো জানেন। তাছাড়া আমি তো এখনো হাত মুখে ধুইনি, চা পর্যন্ত খাইনি। সে কি, না না, আপনাকে যেতে হবে না আমার সঙ্গে, সেজন্য ডাকিনি। ডেকেছিলাম, একটা অনুরোধ ছিল। বলুন কি করতে হবে? একটা অদ্ভুত অনুরোধ আর কি, কিছু মনে করবেন না যেন। না না, কিছু মনে করব না,
আপনি বলেই দেখুন না, আমাকে বলতে আর বাধা কি? সিটি বুকিং থেকে কালই টিকিট কেনা হয়েছে, মালপত্র সব চাকরের সঙ্গে স্টেশনে পাঠিয়ে দিয়েছি সকালে, দরজায় তালা লাগানো হয়ে গেছে, এখন ট্যাক্সি দেখে উঠে পড়লেই হয়। কেবল কেবল বলে কি বলবার জন্য যেন তিনি একটা থামেন। আমাকেই ট্যাক্সি ডাকতে হবে নাকি? সেই জন্যই কি ডাকা হয়েছে এত তাড়া দিয়ে এবং দরজায় তালা লাগিয়ে? ব্যাপারটা ক্রমশই যেন একটু ট্যাক্সিং হয়ে পড়ছে মনে হয়। রিক্সা করে গেলে হয় না? একটা রিক্সা ডেকে দিই বরং, দাঁড়ান। না না, রিক্সা নয়, আপনাকে দয়া করে আমার বাড়ির মধ্যে একবারটি সেঁধুতে হবে, সেই কথাই বলছিলাম আর কি। বাড়ির মধ্যে? কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন তো। আমি একটু আশ্চর্যই হই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো ডেকেছি, তালা ভাঙা যাবে না তো, আর ওই বিলিতি চাবি ভাঙাও সোজা নয়, তালা না ভেঙেই কষ্ট করে একটু আপনাকে বাড়ির মধ্যে সেঁধুতে হবে। ও, চাবি হারিয়েছেন বুঝি, নাকি ভেতরেই ফেলে এসেছেন ভুলে? ব্যাপারটা তলিয়ে দেখি, কিন্তু তাই বা কি করে সম্ভব? বাইরে এসেই তো তালা লাগাতে হয়েছে। তবে এর মধ্যে এইটুকুর ভিতরে আবার চাবি হারানো যায় নাকি? সে কথার জবাব না দিয়ে তিনি বললেন, না না, আপনি চাবির কথা রাখুন, বাড়ির দেওয়ালের খাঁজ বেয়ে বেয়ে উঠতে পারবেন না আপনি? তেতলার কোণের ওই দেখুন, ওই কার্নিশ ঘেঁষা ওই জানালাটা খুলে ফেললেই ভিতরে ঢোকা যাবে। ও জানালাটায় শিক লাগানো নেই। খুব শক্ত হবে কি আপনার পক্ষে? না, এমন আর শক্ত কি। একটু ম্লান হেসেই বলি, তবে একটা কথা, খুব জরুরি জিনিস ভিতরে ফেলে এসেছেন নাকি? এমন কিছু যা না হলেই চলে না। তেমন যদি না হয়, তবে যদি এমনিতেই চলে যায়, তাহলে চেঞ্জের পর ফিরে এলে তখনই না হয় একবার চেষ্টা করে দেখা যাবে। উঠে পড়ে লাগা যেত তখনই, কি বলেন? চেঞ্জের পর ফিরে? তখন তখন কেন? শ্রীমতী আইভির সন্দিগ্ধ স্বরই শোনা যায় যেন। আরে না না, এর মধ্যেই তাহলে একটা লাইফ ইন্সিওর করে নিতে পারতাম আর কি। আপনার যেমন কথা, তেতলা থেকে পড়লে কি কেউ মারা যায়? বড়জোর খোঁড়া হয়ে যেতে পারে। মিষ্টি করে একটুখানি হেসে আইভি বলেন, তা খোঁড়া হতে ভয় আর কিসের? বিয়ে থা তো করেননি, করতে যাচ্ছেনও না। আপনাকে না, আপনাকে কেউ মেয়েও দিচ্ছে না। তবে দেখুন, পায়ে খোঁড়া হতে আমি তেমন ভয় টয় পাইনি। কোনোদিন দৌড়ের চ্যাম্পিয়ন হওয়ার দুরাকাঙ্ক্ষা আমার একেবারেই নেই। পা থাকলেই বা কি আর গেলেই বা কি। আসলে পায়ের বদলে কাঠের পাটাই বরং ভালো। কাঠের পায়ে বাত ধরবার ভয় নেই, বেশি বয়সে বাত চিত হওয়ার কথাই নেই বলতে গেলে। বাতে চিত হয়ে পড়ে থাকতে হবে না। কিন্তু কিন্তু কি বলুন তো, এই লিখে টিকে পেট চালাতে হয় কি না? যদি বেকায়দায় পড়ে গিয়ে হাতে খোঁড়া হয়ে যায়? আরে সাবধানে উঠবেন, পড়বেন কেন? চোরেরা যেমন করে ওঠে। মিস আইভির অনুপ্রেরণা পাই। বাবা মাত্রই ও অন্তরের মধ্যে আপনাকে প্রেরণ করি, মনের মধ্যে হাত রাই। চুরি করিনি যে এমন নয়, না, নিজের প্রতি এত বড় দোষারোপ করতে আমি পারবো না। কিন্তু দেওয়াল বেয়ে উঠে চুরি করেছি কিনা, না, কিছুতেই স্মরণ করতে পারি না। বেশ বেশ, দেয়াল বেয়ে উঠতে যদি আপনার আপত্তি থাকে, শ্রীমতী আরও সহজ পথ বাতলান। ড্রেনের পাইপ ধরে উঠতে পারেন, সেটি সোজা বরং। পাইপ ধরে কার্নিস্টার কাছে গিয়ে ভেতরে হাত গলিয়ে জানালাটা খুলে ফেলুন। তারপর ভেতরে ঢুকে সিঁড়ি ধরে নেমে খিড়কির দরজাটা খুলে দিন আমাকে, ব্যাস মিটে গেল। খুবই সহজ কাজ। আইভির কথা চলের মতো তরল। কি হলো, ভারী ভীতু দেখছি আপনি। আইভির অনুযোগ শুনতে হলো। হ্যাঁ, তা বটে, সেই রকম আমারও সন্দেহ আছে। নিজের সম্বন্ধেই বলতে কি ভারী সংকোচ বোধ করি, মনের মধ্যে উৎসাহ সঞ্চারের প্রয়াস পাই। গীতার সেই মারাত্মক বাক্যটা ক্লৈবং মাম্ম গমঃ পার্থ মনে মনে ছালিয়ে নিই একবার। নৈতং তজ্জ্বা পাপাদ্দাতে। আওড়াতে না আওড়াতে পা উত্তত হয়ে ওঠে, কাপুরুষতা কাঁপতে কাঁপতে পালায়। ক্ষুদ্রং হৃদয়ে দৌর্বল্যং তক্তোক্তিষ্ঠ পরন্তপ। পরন্তপ ততক্ষণে পাইপ ধরে উঠে পড়েছেন।
বেশ তক্ত বিরক্ত হয়ে উঠেছেন তা যদিও আর বলতে হবে না। পাইপে ঝুলতে ঝুলতে উঠি, কখনো দেওয়ালের কাছে পা পড়ে নিজেকে আটকে নিয়ে একটু জিরিয়ে নিই। কখনো খাঁজ ফাঁজ কোনো কিছুরই খোঁজ পাই না, দেওয়ালের গায়ে পা দিয়ে হাতড়াতে থাকি। অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে হয়তো কখনো খাঁজের বদলে পাইপেরই একটা গাঁট পা দিয়ে হাতিয়ে ফেলি। এদিকে হাত প্রায় অবশ হয়ে প্রায় বেহাত হওয়ার গতিক। চড়াচিহ্ন পাইপ কোনো উপায়ে একবার হাত ছাড়া হলেই পদস্খলনের আর কিছু বাকি থাকে না। হাতির সঙ্গে হাতাহাতি, ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি করে যেসব পাপ করেছি বেশ বুঝতে পারি এত দিনে তার প্রায়শ্চিত্ত হচ্ছে। বাড়ির সঙ্গে বাড়াবাড়ি আর কাকে বলে। একি ও তো দেওয়াল ঘেঁষবেন না। করুণাময়ী আইভির কোমল কণ্ঠ কানে আসে। দেওয়ালে ঠেস দেবেন না, অত দেখছেন না কিরকম শ্যাওলা জমেছে দেওয়ালে, আপনার জামা কাপড় খারাপ হয়ে যাবে যে। কিন্তু দেওয়াল না ঘেঁষে দাঁড়াবো কি করে? শ্যাওলারা সব আমার ন্যাওটা হয়ে পড়েছে তা বেশ টের পাচ্ছি আমি, কিন্তু এই অবস্থায় দেওয়ালের সঙ্গে সম্পর্ক ত্যাগ করা আমার পক্ষে সুদূর পড়া হতো। হ্যাঁ, একদম সুদূর পড়া হতো। সুদূর পড়া হতোই যাকে বলা যেতে পারে। অক্ষরে অক্ষরে হুবহু একেবারে অনতিদূর মুহূর্তেই এক দমে এবং একমাত্র কদমে সুদূর মাটিতে পড়ে আহত হওয়ার ধাক্কা। আমি তো দেওয়াল ছাড়তেই চাচ্ছি, কিন্তু দেওয়াল আমাকে ছাড়ছে না যে। শকাতর কণ্ঠে আমি জানতে চাই, মানে দেওয়াল বাতিয়ে উঠবো কি করে? আহা, একটু আলগা হয়ে উঠুন না। এই আকাশের দিকটায় হেলান দিন, আকাশের দিকটায়। হ্যাঁ, তাহলেই হবে। হ্যাঁ, আকাশে ভর দিয়ে উঠতে বলছেন? আকাশে? আইভির অনুজ্ঞায় আমি ঈষৎ বিস্মিত বোধ করি। না না, আকাশ ঘেঁষে ওঠা আমার পক্ষে অসাধ্য, এমনকি আকাশে ঠেসান দেওয়া পর্যন্ত অসম্ভব একটুক্ষণের জন্য। আমার পরিস্থিতি কিংবা উপরিস্থিতি বললেই বোধহয় যথার্থ হবে, আইভির ঠিক বোধগম্য হয় না। নিচে থেকে এসে চেঁচাতে থাকে, কি যাতা বলছেন? অমন লম্বা পাইপ, এতখানি ফাঁকা আকাশ, জামা কাপড় সামলে ওঠা যায় না নাকি? এমনভাবে বলে যেন সদা সর্বদা এই পথেই ওর যাতায়াত। আমি আর কিছু বলি না, কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জবাব দিই, জামা কাপড় এখন মাথায় থাক আইভি দেবী, নিজেকে সামলে নিয়ে যদি উঠতে পারি সেই আমার যথেষ্ট। এমনকি এখান থেকে এখন নিরাপদে নেমে যেতে পারলে আমি আর উঠতে চাই না। আরে এই তো দোতলায় পৌঁছে গেছেন আপনি, এইবার খুব সহজেই উঠতে পারবেন, আর কোনো কষ্ট হবে না আপনার। আর একটু গেলেই দেখুন না জানালার কার্নিশটা। হ্যাঁ, আর একটু গেলেই? তাই নাকি? সেই শ্যাওলা সংকুল পাইপ জটিল পরিত্রাহী অবস্থাতেই যতটা সম্ভব ঘাড় মেঁকিয়ে কাত হয়ে দেখবার চেষ্টা পাই, কিন্তু উক্ত কার্নিশতুষ্ট জানালাটি মাটি থেকে তখন যতটা দূরে ছিল এখনো ঠিক ততটা দূরে রয়েছে বলেই বোধ হতে থাকে। আচ্ছা বলছি, দোতলার একটা জানালা খুললে হয় না, হাতের কাছাকাছি যেটা আছে এখন? আমি প্রস্তাব করি। না না, ওগুলো সব লোহা শিক দেওয়া, তিতলার জানালাটা ছাড়া আপনার সুবিধেই হবে না। হ্যাঁ, তাই তো ভারী মুশকিল। আমার পা আর উচ্চবাচ্য করে না, হাতও যেন অবশ হয়ে আসে। আমি স্থগিত হয়ে পড়ি। এ কি থেমে গেলেন যে? আরে করছেনটা কি? ট্রেনের বেশি দেরি নেই যে আমার। আইভি আমাকে তারস্বরে জানাতে থাকেন, না একটু ভেবে নিচ্ছি। সংক্ষেপেই জবাব দিই, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমার ভাবনার মধ্যে সংক্ষিপ্ত হয়ে আসে। আরে এই কি আপনার গল্পের প্লট ভাবার সময়? আইভির আর্তনাদ ওঠে, আমার ট্রেন ফেল করিয়ে দেবেন যে দেখছি। ট্রেন? না না, ট্রেনের কথা আমি মোটেই ভাবছি নে। নিজের ফেল বাঁচাই কি করে সেই এখন সমস্যা। মাস্টারদের হাতে পড়লে নিস্তার নেই, ফেল করতেই হবে। তা মেয়ে মাস্টারই হোক কি ছেলে মাস্টারই হোক, তাদের কাছ থেকে পাশ কাটানোই দায়। আমি বলি কি মিস আইভি, তোমার এই পাইপ, সত্যি কথা বলবো, আসলে মানুষের যাতায়াতের পক্ষে না তেমন খুব একটা প্রশস্ত নয়, উপাদেয় তো একেবারেই বলা যায় না। হ্যাঁ, পাইপ বেগ কখনো ওঠেননি কি না তাই এ কথা বলছেন?
প্র্যাকটিস থাকলে এমন কথা কখনো বলতেন না। বাড়ির মধ্যে যাওয়ার ড্রেন পাইপই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। কত মানুষ দুদ্দার করে পাইপ বেয়ে উঠে যায়, পড়েছি তো বিস্তর বইতে। এমনকি সদরদার খোলা পেয়েও পাইপটাই তারা বেশি পছন্দ করে। হ্যাঁ, পাইপ পেলে দরজার দিকে তারা ফিরেও তাকায় না। আপনি পড়েননি? না তো, কবে আর পড়লাম। আসলে বই টই আমি বেশি পড়িনি। লেখাপড়ায় আমার আসলে ভারী ভয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি, উৎসাহই পাইনি কখনো বলতে গেলে। তাছাড়া লিখে আর ঘুমিয়েই কুলিয়ে উঠতে পারি নে, পড়ব কখন বলুন। যাক, আইভির কাছে একটা নতুন জিনিস শেখা গেল আজ, পুঁথিগত পাইপ গতির রহস্য। সেইখানে পাইপের উপর দাঁড়াবার ভান মাত্র করে, কেননা নিখুঁতভাবে বলতে গেলে হাতের ওপরই দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমায়, সেইভাবে দাঁড়িয়ে ছোটবেলায় পেঞ্চিতে দাঁড়াবার মর্যাদা বাঁচিয়ে তটস্থ অবস্থায় নূতন শিক্ষা লাভ হতে থাকে আমার। বেশ বেশ, চেঞ্জ থেকে ফিরে এসে দেব আপনাকে খান কত। মিসেস আইভি আশ্বাস দেন, পড়ে দেখবেন খন। হ্যাঁ, পাইপ থেকে ফিরতে পারলে পড়ব বই কি। আমিও ভরসা দিই এবং আবার অভিযান শুরু করি। ঝুলন যাত্রাকে ধারাবাহিক করে অবশেষে আমি একটা তেমাথায় এসে হাজির হই। না না, রাস্তার না, পাইপের তেমাথায়। সেখান থেকে একটা শটান ঊর্ধ্বে আর দুটো তেরচা হয়ে ছাদের দুদিকে গিয়ে পৌঁছেছে। এইবার কোন পথে যাই জিজ্ঞেস করি আমি। আইভির এবং আমার নিজের উদ্দেশ্যেই প্রশ্নবার নিক্ষিপ্ত হয়। সোজা ডানহাতি পাইপ ধরে চলে যান, তাহলেই জানলার কাছে গিয়ে পৌঁছবেন। তারপর একটু এগোলেই কার্নিশ। ডান দিকের পাইপের দৈহিক অবস্থা দেখে আমার আশঙ্কা হতে থাকে। সুস্থ সবল বলতে যা বোঝায় সেরকম আখ্যা কিছুতেই দেওয়া যায় না সেই পাইপটিকে। খুব যে হৃষ্টপুষ্ট এমনও বলা যায় না, তেমন শক্ত সমর্থ নয় বলেই আমার সংশয় হয়। আদৌ ওতে হস্তক্ষেপ করা সমীচীন হবে কিনা আমি ভাবতে থাকি। যেরকম ওর আকার প্রকার, তাতে ওর উপর নির্ভর করা যাবে কিনা কে জানে। ও কি বিশ্বাসের মর্যাদা রাখবে আদৌ? হয়তো ওকে বিশ্বাস করেই শেষ নিঃশ্বাস ছাড়তে হবে আমাকে, শেষ নাভিশ্বাস। না মানে, ও কি জুঝতে পারবে আমার সঙ্গে? ও যা চেহারা। ওর প্রতি আমার অনাস্থা জ্ঞাপন করি, কিন্তু আইভির তাগাদা এদিকে। আরে একদম নিরাপদ, কোনো ভয় নেই, নিচের থেকে উচ্চ ঈশ্বরে জানান দেয় আইভি। বহুবার ভ্রমণ কাহিনীর প্রবীণ অভিজ্ঞতা ওর কণ্ঠস্বরের নিঃসংশয়তার ভিতর দিয়ে ব্যক্ত হতে থাকে। কতক্ষণ আর সন্দেহের দোলায় দোদুল্যমান থাকা যায়? দুর্গা বলে ছুলে পড়ি এবং বিশেষণের অযোগ্য সেই পাইপের সঙ্গে বিশেষভাবে জড়িত হয়ে ছুলতে ছুলতে তেতলার কার্নিশের দিকে এগুতে থাকি। প্রাণ এবং পাইপ একসঙ্গে হাতে করে যাই। বরাবর চলে যান, বরাবর, কোথাও আপনার আটকাবে না, আমি বলছি। তা বটে, কোথায় আর আটকাবে? কেই বা আটকাচ্ছে? না, আটকাবার কিছুই বিশেষ নেই। মুখস্থ পড়ার মতো অবলীলায় গড়িয়ে পড়ে গেলেই হলো। আর উচ্চবাচ্য করি না, কম্পিত কলেবরে দুরু দুরু বক্ষে এগোই। আমার তারও সে ট্রেনের পাইপটাও যেন একটু দমে যায়, আমিও দমি। পাইপের বিপথে নিজেকে চালিত করি। তেতলার দিকেই বটে, তবে কেন জানি না তেতলা আর নিমতলা যেন খুবই কাছাকাছি। প্রতি হস্তক্ষেপেই এমনই যেন আমার মনে হতে থাকে এবং সেই অনিষ্টকর ঘনিষ্ঠতার দিকেই অম্লান বদনে এগিয়ে চলি। তেতলায় মাথা ঠুকবার আগেই নিমতলায় গিয়ে ঠেকব কিনা কে জানে। এক জায়গায় ড্রেন পাইপটা মরমর করে ওঠে। আমি একটা চিৎকার ছাড়ি, পাইপের মতোই লম্বা একটা চিৎকার। কি কি হলো আপনার? কি হলো? আইভি, আইভি, কিছু মনে করো না। লক্ষ্মী বোনটি আমার, কাউকে দিয়ে আমার বিছানাটা নামিয়ে নিয়ে ঠিক আমার নিচেটাতে এনে পাতো দেখি। আইভি অবাক হয়ে যায়। বিছানা? কি যাতা বকছেন? আইভিকে আপনি বলতে বাঁধে আমার। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভদ্রতা রক্ষা করা কঠিন, আদব কায়দা বজায় রাখা ভারী শক্ত তখন। নিতান্ত পর অত্যন্ত শত্রুও সেই মারাত্মক মুহূর্তে ভারী আত্মীয় হয়ে ওঠে, অন্তত সেই রকমই বলে ভ্রম হয়। সর্পতে রজ্জু ভ্রম আর কি।
যদিও তার কয়েক দণ্ড পরেই একান্ত আত্মীয় একেবারে পর ছাড়া আর কিছুই নয়। আইভিকেও আমার ভয়ানক আপনার বলে বোধ হতে থাকে তখন। একটা বিছানায় কুলোবে না আইভি, পাড়ার যত বিছানা এনে জোগাড় করো, করে পুঁজি করো নিচেটায়। আমি ঠিক আমার নিচেটাতেই, উঁচুটা তো কম নয় দেখছই, পড়লে কিছুটা কম লাগবে আর কি। রুদ্ধ নিঃশ্বাসে বলি আমি। এই পাইপ ভেঙে পড়লো বোধ হয়, দেরি নেই কো আর, সম্ভবত আর বাঁচা গেল না, এ যাত্রাতেই আমি খতম। পড়ছেন কোথায়? দিব্যি আটকে রয়েছেন তো। হ্যাঁ, আটকে রয়েছি তাই নাকি? তাহলে পাইপ ভেঙে পড়ে যায়নি এখনো? এতক্ষণে আমার একটা নিঃশ্বাস পড়ে। পাইপটা ভাঙো ভাঙো হয়েছিল যেন। হ্যাঁ, মর্মধ্বনি শুনলাম কি না? খানের ভ্রম, ভুল শুনেছেন। দিব্যি লাগানো আছে পাইপ, দেওয়ালের সঙ্গে আস্ত লাগানো আছে। কিন্তু যাই বলুন মিস আইভি, পাইপগুলোয় গলদ আছে। তৈরি করবার সময় জল নামানোর দিকে যতটা লক্ষ্য রাখা হয়েছিল, মানুষ তুলবার দিকে এরা ততটা নজর দেয়নি। এই পাইপটার কথাই ধরুন না কেন, জল নামানোর পক্ষে যথেষ্টই, এমনকি একে জল নামানোয় ওস্তাদও বলা যায়, কিন্তু মানুষ তুলতে একেবারেই কোনো কাজের না। কতটাই বার, হাত তিনেক তো মোটে, আর একটু পা চালিয়ে গেলেই ব্যাস। পা চালিয়ে? পা পা কোথায় দেখতে পেলেন মিস আইভি? পা তো সে কবেই ইস্তফা দিয়েছে। পাইপ পথে পা অপারক। তবে কি আমার সামনের পা দুটোকেই, যাকে হাত বলেই ভ্রম করার কথা, মিস আইভি এইভাবে কটাক্ষ করছেন? হাতের পদচ্যুতিতে আমার প্রাণে লাগে, কিন্তু লাগলেই বা আমি কি করব? হাতও আমার চলৎ শক্তি রহিত। না, আপনি মাটি করলেন দেখছি, কারি পেতে আর দিলেন না আপনি। আবার শ্রীমতী আইভির ভয়ার্তনাদ। আমার ভয় হয়, উনি এখানে পড়ে থাকলেন, আমি ওপরে থাকলাম, আর ওধারে ওর মালপত্র চাকরের সঙ্গেই কিনা কে জানে চেঞ্জে চলে গেল বেবাক। আবার আমাকে সামনের পায়ে জোর দিতে হয়, পেছনের পা দুটোকে দেওয়ালের কাঁচে লাগিয়ে পুনরুন্নতি লাভের প্রয়াস পাই। অবশেষে পাইপ ফুরোয়, নিঃশেষ হয় এক জায়গায় এসে। আমিও নিঃশ্বাস ফেলে জানলাটাকে ধরে ফেলি, কানিসের ওপর বসি পা ঝুলিয়ে, পা এবং হাতকে যথাস্থানে উপভোগ করি। আবার এতক্ষণ বাদে, যদিও খুব সংক্ষেপের মধ্যে, তবুও বসে বেশ আরাম পাই। এইবার ওই জানালাটা খুলে ফেলুন ঝট করে। আইভি আবার উত্তাল হয়ে ওঠে। ঝরকার ভিতর দিয়ে হাত গলিয়ে দিন। কিন্তু হাত গলায় কোন ফাঁকে? যতই সাধি না কেন, একটা ঝরকাও হাঁ করে না। হাঁ করলে তো হাঁকড়াবো। ভেতর থেকে কে যেন ওদের চেপে ধরে রয়েছে, লোহার পাত মেরেই আটকানো কিনা কে জানে। উফ, খুলছে না যে, একেবারেই খুলছে না। করুণ স্বরে বিজ্ঞাপন দিই। খুলছে না? কি মুশকিল, ফ্যাসাদ বাঁধালেন দেখছি। আইভি রাইঠাই ফুরোতে চায় না। আচ্ছা লোক তো আপনি। আবার আমি প্রাণপণে লাগি, ঝরকার সঙ্গে ঝটাভটি বাঁধিয়ে দিই। কিন্তু কাকস্য পরিবেদনা। তাছাড়া কানিসের কিনারায় বসে ওইভাবে ক্যায়ক্লেশে থেকে ঝরকার কি আর কিনারা করতে পারবো? ওইটুকু জায়গার মধ্যে যতখানি গায়ের জোর ফলানো যায় আর কি। বসে থাকাই তো দায় বলতে গেলে। না, একেবারেই খুলছে না। না, এ ঝরকা খোলবার নয়, ভারী অবাধ্য এরা। এই বলে জবাব দিই আইভিকে আর ঝরকাদের। তাহলে শীত কাঠি দিয়ে খোলে কি করে? আইভির সাধা সিধে জিজ্ঞাসা। এহেন ধারালো প্রশ্নে আমি কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। তাই তো, শীত কাঠি দিয়ে খোলে কি করে? চোরেরা কি আমার চেয়েও চোখা আর চালাক? ভদ্রলোকদের চেয়েও বেশি ওস্তাদ এইসব বিষয়ে? কিন্তু হঠাৎ আমার রাগ হয়ে যায়, নিজেকে আমি আর কিছুতেই সম্বরণ করতে পারি না। বলে উঠি, কি করে শীত কাঠি দিয়ে খোলে আমি কি করে জানবো? রীতিমতো রাগই হতে থাকে, সামলানো একটু যেন শক্তই হয়ে পড়ে আমার পক্ষে। আর তাছাড়া শীত কাঠি আমি এখন পাচ্ছি কোথা থেকে? এইবার হঠাৎ আমার মনে সংশয়ের ধাক্কা লাগে, খটকা জাগে কিরকম। ওর এই প্রশ্নটা, এই শীত কাঠির প্রশ্নটা একটু যেন কেমন কেমন না? আমাকে ঘুরিয়ে একটু নাক দেখানোর মতো নয় কি? ওর এই অমূলক প্রশ্নে, এই অন্যায় সন্দেহে
আমার মেজাজ খিচড়ে যায়। আমি চেঁচিয়ে উঠি, তাছাড়া তাছাড়া শীতকাঠির সঙ্গে আমার কি সম্পর্ক? আমি কি আমি কি আমি যে কি আমি তা ভাষায় কুলিয়ে উঠতে পারি না। একটা অবান্তর ব্যাকুলতা আমার বুকের মধ্যে হুটোপুটি লাগিয়ে দেয়। কিন্তু ওর সন্দেহ ক্রমশ আমার মনেও সঞ্চারিত হয়, আমার অন্তরেও ছায়াপাত করে। সামান্য ছায়া ঘন হয়ে ঘনীভূত হয়ে ওঠে ক্রমে ক্রমে। আমিও নিজের সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে শুরু করি এবং বেশ কাছুমাছু হয়েই বলেই ফেলি এবার, তাছাড়া শীতকাঠিটা সঙ্গে করে আনা হয়নি তো। অনুতপ্ত কণ্ঠেই প্রকাশ করি যেন, বাসাতেই পড়ে রয়েছে, আসলে ভুলে ফেলে এসেছি আর কি। উফ, তাহলে আর কি করবেন? ছুরি দিয়ে ঝরকাটা কাটুন তবে। আইভি নতুন ব্যবস্থাপত্র বার করে। পকেট হাতড়ে দেখি অবশ্যই না হাতড়ালেও ক্ষতি ছিল না, কেননা ছুরি টুরির ধার তো আমি বড় ধারি নে। দাড়ি কামানোর প্রাক্তন ব্লেডেই পেন্সিল চেঁচেছি এতদিন। তবু পকেট হাতড়িয়ে যাবতীয় সন্দেহভঞ্জন করে ফেলাই ভালো। না, ছুরিও তো নেই গো। উফ, ওঠবার আগে বলতে হয় তো আমার কাছে ছিল ছুরি। এখন আবার ছুরি নেওয়ার জন্য আপনাকে নেমে আসতে হবে, আর একবার উঠতে হবে। তারপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা দুর্গা, মা কালী, খোদা, তাল্লা এবং মেরি মাতা প্রভৃতি আমার প্রিয় পাত্র সব দেবতার নাম স্মরণ করে নি। তারপরে হাত পা ছেড়ে দিয়ে পাইপে নেমে আসি শটান। উঠতে যতটা সময় লেগেছিল তার চেয়ে ঢের কম সময় লাগে নামতে। তেতলা থেকে একতলা পর্যন্ত সারা পথ আমার স্মৃতিচিহ্ন ছড়াতে ছড়াতে আসি। কোথাও একটা বোতাম, কোনোখানে আধখানা পকেট, কোথাও আমার জামার একটু হাতা, কোথাও বা কাপড়ের এক টুকরো। আর এই পাইপের সব থেকে নিচের গাঁটটায় এখনো ব্যথা করছে খানিকটা চামড়া, প্রায় 1.5 ইঞ্চি টাক, আমার নিজেরই গায়ের চামড়া। এই নিন ছুরি, এবার উঠতে বেশি বেগ পেতে হবে না আপনাকে। এখন মুখস্থ হয়ে গেছে কি না, সহজেই উঠে যেতে পারবেন। এবার কি করে পাইপে উঠতে হয় এখন তো বেশ বুঝে নিয়েছেন আপনি, তাই না? হ্যাঁ, হাড়ে হাড়ে বুঝেছি, মনে মনে বলি আমি। পুরো 1/2 ঘন্টা সময় লেগে গেল জানালা খুলতে আমার। পুরো 1/2 ঘন্টার প্রাণান্ত পরিশ্রম। যাক, খুলতে পেরেছি শেষটায়। নিচে, ঠিক অব্যবহিত নিচেই জনৈকা ভদ্রমহিলা না থাকলে আমি টারজানের মতো পেল্লায় একটা হাঁক ছাড়তাম। বিরাট একটা ডাক ছেড়ে দিগবিদিকে নিজের বিজয় ঘোষণা করে দিতাম। নিজের জয়ডঙ্কা গৃহপ্রবেশের চূড়ান্ত করেছি আমি। পাল্লাগুলো ছাড়িয়ে জানালার মধ্যে সবে মাথাটা গলিয়েছি, কপালের ঘামটা মুছেছি কি মুছিনি, শ্রীমতী আইভি বললে, ভেতরে আসতে পারছেন না? টপকে চলে আসুন না। আওয়াজটা এত কাছাকাছি যে প্রথমে আমার মনে হলো শ্রীমতী আইভিও যেন ড্রেন পাইপ ধরে আমার পিছন পিছন ধাওয়া করে প্রায় আমার আশেপাশেই এসে দাঁড়িয়েছেন। তার পর মুহূর্তেই তাকে দেখতে পেলাম ঘরের একেবারে মধ্যেখানে। হ্যাঁ, এ কি! আমি চমকে যাই, দম আটকে আসে আমার। ঘরের মধ্যে ঢুকলেন কি করে আপনি? চাবি খুঁজে পেয়েছেন নাকি? চাবি তো হারায়নি, আইভি বলে, বেশ মর্যাদার সঙ্গেই বলে। চাবি আবার হারালো কখন? কি, তার মানেটা কি? হ্যাঁ, তাহলে এত কাণ্ড কারখানা, এত হাঙ্গাম, এসব করা কেন? তেমন কিছু না, আমি চলে যাচ্ছি কি না, আজ দুপুরের গাড়িতেই চলে যাচ্ছি। শিলং যাচ্ছি চেঞ্জে। বাড়ির মধ্যে সহজে সেঁধুনো যায় কিনা, কেউ ঢুকতে পারে কিনা, শীত কেটে আসা যায় কিনা সিধে, সেইটাই আসলে জানার দরকার ছিল আমার। সদরে তো তালা, কারুর সাধ্য নেই খোলে, জানালাও সব নিরাপদ। কেবল আমার ঘরের এইটিতেই করাত দেওয়া নেই খো। আমার এই জানালাটা নিয়ে ভাবনা ছিল ভীষণ, কিন্তু যাক, গরাদ না থাকলেও খড়খড়ি ফাঁক করে ছিটকিনি খুলে জানালাগুলো সেদুনো যত সোজা বলে ভাবা গিয়েছিল, আসলে দেখা যাচ্ছে কাজটা তত সোজা নয় আদৌ। আপনার মতো এক্সপার্ট লোককেও যখন হিমশিম খাইয়ে দিয়েছে তখন তো, আর আপনি ছাড়া, না শীত কাটার কথা বলছি নে, তবু আপনি ছাড়া এ পাড়ায় এমন দুঃসাহস আর কার আছে বলুন? এই পাড়ায় আপনি তো কেবল গল্প লেখেন। এবার আমি, হ্যাঁ, অনেক নিশ্চিন্ত মনে চেঞ্জে যেতে পারবো। খুব ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার জন্য এতখানি ত্যাগ। তারপর
শ্রীমতী আইভি যে আরো কি কি বললেন তার একটা কথাও আমার কানে এলো না। ততক্ষণে আমি নিজের আরও ত্যাগ স্বীকার করেছি। মাথা ঘুরে 3 পাক বেয়ে কি করেছে নেমে এসেছি মাটিতে, নিজেই আমি আর তা জানি নে। হ্যাঁ, তো লেখক চোরের ভূমিকায় অভিনয় করে পাইপ বেয়ে খুব ক্লান্ত, তো সে গল্প তো এখানেই শেষ। তবে জানেন তো, আমাদের আইভি দিদিমণি ভুল কিছু বলেননি। এ বাংলায় যারা লিখে, এঁকে বা যে কোনো ক্রিয়েটিভ কাজ করে পেট চালানোর কথা ভাবেন, তাদের না সত্যিই অসীম সাহস। কারণ আমরা বাঙালিরা শিল্পের কদর করি, শিল্পকে সংরক্ষণ করি, শিল্পীকে নয়। কিন্তু উদাহরণ দিয়ে যদি বলতে হয়, শিবরামবাবুর নিজের জীবনটাকেই দেখুন না। যাক, একটা মজার গল্প শুনিয়ে তারপর আর বেশি মন খারাপ করাবো না। তার থেকে আজকে টাটা, আবার একটা মজার গল্প নিয়ে আসবো খুব শিগগিরই। ততদিন দারুণ ভালো থাকবেন আর হাসতে থাকবেন। শুভরাত্রি।